আজ মহালয়া, শুভ অভিনন্দন সবাইকে। আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধনের ওপর টেক্কা। হর্ষবর্ধনদের বাড়ি চেতলায়। বাড়ির পেছনের ফাঁকা জায়গাটা ঘিরে করাত দিয়ে কাঠচেরার এক কারখানা বানিয়েছেন তিনি। তার আপিস ঘর বাড়ির একতলায়। একদিন আপিসে বসে আছেন, হিসেব দেখছেন কারবারের। এমন সময় একটা লোক তার দরবারে এসে দাঁড়ালো, নিজের এক দরবার নিয়ে। বলল, বাবু, আপনার বাড়ির সামনের অত বড় রোয়াকটা তো একদম ফাঁকা পড়ে থাকে, ওখানে আমায় একটা মিঠাইয়ের দোকান খুলতে দেন না। হর্ষবর্ধন সুধন, কিসের মিঠাই? এই সন্দেশ, দরবেশ, রসগোল্লা, জিলিপি, পান্তুয়া, বোঁদে, খাজা, গজা, মিহিদানা, মতিচুর, দই, রাবড়ি। লোকটা বলে যায়। হর্ষবর্ধন হাঁ করে শোনেন। শুনতে শুনতে তার হাঁ যেন আরো বড় হয়ে ওঠে। সন্দেশ, দরবেশ, সন্দেশের দর যে বেশ, তা আমার জানা আছে ভালোই। আবার খাবো, দেদার খাবো, হরেক রকমের মিঠাই বানাবো আমরা। লোকটা জানায়, আবার খাবো? আমরা দেদার খেয়েছি ভীমনাগের দোকানে। আবার খাবেন এখানে? আবার খাবোর পরে আরও আছে, দেদার খাবো আমাদের নিজেদের বানানো, আন কোড়া পেটেন্ট। লোকটি প্রকাশ করে, দেদার খেতে হবে, এমনি খাসা মিঠাই মশাই। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। প্রত্যেক খাবারই পেটেন্ট, পেটে দেবার জন্যেই তো সব। তাহলে হর্ষবর্ধনের উৎসাহ দেখে উৎসাহিত হয়ে লোকটি বলে, পেটেন্ট মানে পেটে না দিয়ে রক্ষে নেই। তা বাবু, দোকান ঘরের জন্যে আমরা কোনো সেলামি টেলামি দিতে পারবো না, কিন্তু এধারে দোকান ঘরের দরুন বড্ড সেলামি চাই, 5-10 হাজার টাকা। অত টাকা আমরা কোথায় পাবো? তাই আপনার দুয়ারেই এলাম। সেলামি দেব না, তবে ভাড়া দেব যা ন্যায্য হয়। আর সেলামির বদলি আপনাকে রোজ সন্দেশ খাওয়াবো, তার জন্য আপনাকে কোনো দাম দিতে লাগবে না। হর্ষবর্ধন মঞ্জুর করেন, তোমাকে কোনো ভাড়াও দিতে হবে না। তাহলে আমার রোয়াক তো ফাঁকাই পড়ে আছে অমনি, তোমার কাজে যদি লেগে যায় তো মন্দ কি? কাঠের তক্তা দিয়ে ঘিরে ঘরের মতন করে দোকান বানিয়ে নেব আমরা নিজের খরচায়। আর সেই দোকান ঘরে আমি আর আমার ছেলে মাথা গুঁজে পড়ে থাকবো। আমি আর ছোটকু, দুজন তো লোক মোট আমরা। আমার বাড়ির পিছনে কাঠের কারখানায় তুমি তক্তাও পাবে, যত চাও এন্তার নাও আর বানাও তোমার দোকান। তক্তারও কোনো দাম দিতে হবে না তোমাকে। বাস, বসে গেল মেঠাইয়ের দোকান। হর্ষবর্ধনের আপিস ঘর সন্দেশের গন্ধে ভরভর করতে লাগলো, আর তিনি সেই গন্ধে মাত হয়ে কেদারায় কাত হয়ে আবার খাবো দেদার খেতে লাগলেন। দেদার খাবো, আবার খেলেন, আবার খেলেন। অসন্তোষ প্রকাশ করলো গোবর্ধন, দাদা, তুমি এসব কি বাঁধালে বলো দেখি। শুধলেন দাদা, কেন, কি বাঁধালাম? এই রোয়াক জোড়া মেঠাইয়ের কারবার, পেছনে তো কাঠের কারখানা বাঁধিয়েছই, এবার সামনেও একটা কাণ্ড বাঁধালে। কাণ্ড কারখানা কোনোটারই তুমি বাকি রাখলে না। আর কাণ্ড না বলে প্রকাণ্ড বল,
কত বড় বড় সন্দেশ বানায় দেখেছিস? এক একটার দাম নাকি ৮ আনা। রোয়াকে বসে পাড়ার ছেলেদের ডাঙ্গুলি খেলা দেখতাম, তাতেও তুমি বাগড়া দিলে। গোবরা ফোঁস করে ওঠে। আফসোস করিস নে, ডান্ডাগুলি চোখে দেখার চেয়ে সন্দেশগুলি চেখে দেখা ঢের ভালো রে। যত খুশি খা না সন্দেশ, পয়সা লাগবে না তো তোর। আমাদের জন্যে বড় করে স্পেশাল সাইজের বানায় আবার। খাবো কেন অমনি? খেতে যাবো কেন? আমাদের কি কিনে খাবার পয়সা নেই নাকি? আমরা কি গরিব? পরের মিষ্টি খাবো কেন অমনি? মিষ্টি তো পরের থেকেই খেতে হয় রে বোকা। যে মিষ্টি বল না, পরের পেলে পরের খেলে মিষ্টি লাগে আরো বেশি, যদি তা অমনি মেলে আবার। দেখিস না খেয়ে তুই একদিন। তা যদি না হবে তো বড় লোকরা নেমন্তন্ন বাড়ি গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসে কেন বলতো? বাড়িতে কি খেতে পায় না? অমনি পরের মিষ্টি। দাদা, তুমি এই চেতলায় এসে ভারী হিনচেতা হয়ে পড়েছ দেখছি। অমনি কিসের? ভাড়ার বদলি তো ওইটুকুন রোয়াকের ভাড়া হতো নাকি মাসে ৩০০ টাকা, আর সেলামি অন্তত ৩,০০০। লোকটাই বলেছে আমায়। তার বদলেই দিচ্ছে তো। ওই যে ভাড়া সন্দেশ দেয়, আসলে তা হচ্ছে ওর সন্দেশের ভাড়া। এমন সময় দোকানদার প্রকাণ্ড এক রেকাব ভর্তি সন্দেশ এনে দুজনের সামনে রাখলো। আমার একটা আর্জি ছিল কর্তা। হর্ষবর্ধন একটা সন্দেশ মুখে পুরে দিয়ে কান খাড়া করলেন। শুনি তোমার আর্জি। আমার ভাইজির বিয়ে, দিন দুয়ের জন্যে দেশে যেতে হবে। কাছে পিঠেই, এই হাওড়াতেই বিয়ে, বেশি দূর না। আমার ছেলে আর আমি দুজনাই যাব। এই সময়টা আমার দোকানটা দেখাশোনার ভার কার ওপর দিয়ে যাই, তারই একটা পরামর্শ নেবার ছিল আপনার কাছে। কেবল চেখে দেখার ভার হলে নিতে পারতুম আমরা, কিন্তু কিন্তু একটু কিন্তু হয়েই থামতে হলো তাকে। সেই ভারই তো নিতে বলছি আপনাদের, চেখে দেখার ভার। চাকবেন বই কি, হরদমই চাকবেন, যখন খুশি তখন। সেই সঙ্গে দোকানটায় বসে একটু চোখে দেখতেও হবে, চোখ রাখতেও হবে তার ওপর। চোখ রাখতে হবে কার উপর? মেঠাই মন্ডার উপরেই তো? গোবর্ধন প্রশ্ন করে। হর্ষবর্ধন বলেন, সে আর এমন শক্ত কি? মেঠাই মন্ডা সামনে থাকলে নজর কি আর অন্যদিকে যায় ভাই? আগে নজর রাখতে হবে পাড়ার ছোড়াদের উপরে। তারা বড় সহজ পাত্র নয় মশাই। তা আপনার ছেলেকেই দোকানে বসিয়ে রেখে যান না। বিয়ে বাড়িতে গিয়ে সে আর করবেটা কি? ছেলেদের উপর ছেলেরাই তো ভালো নজর করতে পারে। ছোটকা থাকবে দোকানে, তাহলেই হয়েছে। এই দুদিনেই আমার দোকান ফাঁক হয়ে যাবে নির্ঘাত। সেই জন্যই তো ওকে এখানে না রেখে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। ওর যে একজন বন্ধু আছে মশাই, দেখতেন যদি। ঘোটকা, হোঁটকা, পোঁটকা, কি সব নাম, কিন্তু এক একটি চিজ ভারী ইতর তারা।
ও তাদের লুকিয়ে লুকিয়ে সন্দেশ খাওয়ায় রোজ। ছোটকা বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। প্রতিবাদ করতে যায়, কিন্তু বাধা পায় হর্ষবর্ধনের কথায়। তাই ইতর লোকদের জন্যেই তো মেঠাই মন্ডা মশাই শাস্ত্রে তো বলেই দিয়েছে, মিষ্টান্ন মিতরে জনা, অর্থাৎ কিনা মিষ্টান্নম ইতরে। ছেলেটি বলে ওঠে, মোটেই তারা ইতর নয় বাবু, তারা আমার বন্ধু সব। শোনো বাবা, বাবুর মুখেই শোনো, তোমার শাস্ত্রে কি বলছে শোনো ওর মুখে। মিষ্টান্ন মিতরে জনা মানে কি না, তোমার মিতাদের জন্যেই যত মিষ্টি, তাদের তুমি মিষ্টি খাওয়াও। মিতা মানেই মিত্র, আর মিত্র আর বন্ধু এক কথা, তাই নয় কি বাবু? গোবরা সায় দেয়, ঠিক কথা, যাকে বলে মিতা তাকেই বলে মিত্র, তাকেই বলে বন্ধু, ইংরেজিতে আবার তাকেই বলে ফ্রেন্ডো। ওর ফ্রেন্ডদের খেলাতেই আমায় ভেরেন্ডা ভাসতে হবে, মিঠাইয়ের দোকান তুলে দিতে হবে, হয়তো পাট তুলতেও হবে না, আপনি উঠে যাবে দোকান। ছোটকাকে ভুলিয়ে ভালিয়ে ওর ঘাড় ভেঙে বজ্জাতগুলো রোজ রোজ যা রসগোল্লা পান্তুয়া সাবার করে যায়, কি বলবো বাবু। গোবর্ধনের বুঝি সহানুভূতি জাগে। তা বেশ তো, দুদিনের জন্যই যাচ্ছেন তো, এই দুদিন না হয় আমিই দেখবো আপনার দোকান। এ আর এমন শক্ত কি কাজ, রসগোল্লার দাম 2 আনা, সন্দেশের দামও ওই, পান্তুয়ার দামও ওই, নগদ দাম নিয়ে বেচতে হবে, এই তো ব্যাপার। তাই এ আর এমন শক্ত কি? সেই সঙ্গে আবার একটু নজরও রাখতে হবে যে, মনে করিয়ে দেয় মেঠাইওলা। ওই 3 জনের ওপরে তো, কি বললেন, হোঁতকা, ঘোতকা আর কোঁতকা, তাই না? অবশ্যই আমি চিনি না তাদের কাউকে, তবে নামেই বেশ মালুম হচ্ছে। হোঁতকা চেহারার কেউ এলে তাকে আর ঘেঁষতে দেব না দোকানে, সেটাই হোঁতকা হবে নিশ্চয়ই। আর ঘোতকা নিশ্চয়ই ঘোত ঘোত করতে করতে আসবে, নইলে ওর নাম ওরকমটা হলো কেন? ওর আওয়াজেই টের পেয়ে যাব। আর কোঁতকা যদি আমার ত্রিসীমিনায় আসে, আমাকে ঠকানোর চেষ্টা করে, এইসা এক কোঁতকা লাগাবো ওকে যে নিজের নাম ভুলে যাবে বাছাধন। ব্যাস, তাহলেই হবে। তাহলে কাল দুপুরের গাড়িতে আমরা যাচ্ছি, আপনি দুপুর থেকেই বসবেন, কাল আর পরশুটা কেবল, তারপর দিন ভোরেই আমরা ফিরে আসছি। কিন্তু কিন্তু দেখুন, মেঠাই খেতে জানি, বেচতেও পারি হয়তো, কিন্তু বানাতে জানি না যে মোটেই, সেটার কি হবে? 2 দিনের মতন সন্দেশ, রসগোল্লা আর পান্তুয়া বানিয়ে রেখে গেলাম, 1 কড়াই পান্তুয়া, 1 হাঁড়ি রসগোল্লা আর 1 খোলা সন্দেশ। বেশ বেশ, তাহলেই হলো। আমার কাছ তো এই 2 দিন চোখে দেখা কেবল, তা আমি খুব পারবো, তবে আমার চেখে দেখাটা তেমন হবে না হয়তো, দাদার মতন আমার তেমন হজম শক্তি নেই তো। তাহলে দয়া করে আপনি বসবেন বাবু, দোকানদার অনুনয় করল। পরদিন দুপুরে দোকানে বসেছে গোবর্ধন। খদ্দেরের তেমন ভিড় থাকে না দুপুর বেলাটায়, বেচাকেনার হ্যাঙ্গামও কম। মাঝে মাঝে অবশ্যই 2-1 জন আসছিল বটে, একটা জিলিপি কি একটু বোঁদে কিনতে 2-4 পয়সার, কিন্তু 2 আনার নিচে কোনো খাবার তৈরি নেই জেনে ফিরে যাচ্ছিল আবার। খানিক বাদে একটা ছেলে এসে দাঁড়ালো,
দোকানের সামনে। গোবর্ধনকে সেখানে বসে থাকতে দেখে ছেলেটি যেন একটু থতমত খেয়েছে বলে মনে হলো গোবরার। কি চাই হে তোমার? সে জানালো, পান্তুয়া খেতে এলাম। তার মানে পান্তুয়া খেতে এলে? ছেলেটি বলে, পান্তুয়া খাই যে, রোজই খাই তো। রোজই খাও? বটে। তোমার নাম কি হোঁতকা নাকি গো? কেন, হোঁতকা হতে যাবে কেন? পান্তুয়া খেলে কেউ কি হোঁতকা হয় নাকি? ছেলেটা যেন একটু অবাকই হলো। না, তা কেন হবে, এমনি শুধোচ্ছিলাম। হোঁতকা? হোঁতকাপনটা কোথায় দেখলেন আমার শুনি? তা বটে, ফড়িংয়ের মতোই টিংটিঙে হোঁতকা তোমাকে বলা যায় না বটে। তবে কি তুমি কোৎকা? রামো, কোৎকা আমার 14 পুরুষের কেউ নয়। তবে তোমার নামটি কি জানতে পারি একবার? আমার নাম মশা, বুঝলেন মশাই। মশা? অদ্ভুত নাম তো, এরকম তো কখনো শুনিনি ভাই। তা এমন নাম হবার কারণ? শুনেছি আমি নাকি ছোটবেলায় মশার মতন পিনপিন করে কাঁদতাম, তাই আমার এই নাম হয়েছে। তা হতে পারে। তা পান্তুয়া খাবে যে, পয়সা এনেছো সঙ্গে? পয়সা কিসের, আমি তো অমনি খাই, রোজ রোজই খেয়ে থাকি। না, অমনি খাওয়া চলবে না বাপু, পয়সা দিতে হবে, দাম লাগবে পান্তুয়ার। বারে, মালিকের সঙ্গে ভাব আছে, পয়সা লাগে না আমার। শুধান না দোকানের মালিককে। মালিক নেই, সে হাওড়া গেছে, তার ভাইজির বিয়ে। মালিক হাওয়া হয়ে গেছে? কি বললেন? হাওয়া নয়, হাওড়ায় গেছে ভাইজির বিয়ে দিতে। বেশ তো, তার বদলি যিনি রয়েছেন তাকেই শুধন না কেন, একজন তো আছেন তার জায়গায়। আপনি তো দোকানের কর্মচারী, আপনি তার কি জানবেন? আমি এই পান্তুয়া খেতে বসলাম, যেমন রোজ খাই। বলে সে পান্তুয়ার কড়াইয়ের কাছে বসে গেল। হাঁক পারল গোবরা, দাদা, ও দাদা, মশাই পান্তুয়া খাচ্ছে, পান্তুয়া খেয়ে যাচ্ছে। মশাই পান্তুয়া খাচ্ছে? কি যে বলিস তুই? ভেতরের আপিস ঘর থেকে সাড়া এলো দাদার। বসে গেছে পান্তুয়ার কড়ায়, গোবরা জানায়। বসুক গে, মশার কত খাবে, রসেই লেপ্টে যাবে, পান্তুয়ার গায়ে আর হুল বসাতে হবে না। দেখলেন তো কি বলল নতুন মালিক? বলে ছেলেটা টপাটপ মুখে পুড়তে লাগলো, আর দ্বিতীয় কথাটি না বলে হাঁ করে দেখতে লাগলো গোবর্ধন। তার চোখের ওপর আধখানা কড়াই ফাঁক হয়ে গেল দেখতে না দেখতে। খেয়ে দে সে চলে যাবার খানিক বাদে আরেকটা ছেলে এলো সেখানে। তুমি আবার কে? হোঁতকা কোৎকাদের কেউ নয় তো? আগে না, আমি দোকানদারের আপনার লোক, তার মাস্তুতো ছেলে। মাস্তুতো ছেলে? তা হয় নাকি আবার? কখনো তো শুনিনি, এমনটা কোনো কালে হয়েছে বলে তো জানি না। শোনেননি তো? দেখুন এখন, মাস্তুতো ছেলে মানে তার ছেলের মাস্তুতো ভাই, বুঝলেন এবার? বুঝেছি। তার নামটি কি তোমার, শুনি তো একবার। আগে আমার নাম মাছি, আপনার রসগোল্লা খেতে এসেছি, রোজ রোজ আমি এখানে এসে খাই। এই না বলে রসগোল্লার হাঁড়িটা সে টেনে নিল। আবারও হাঁক পারল গোবরা, ও দাদা, দাদা, এবার মাছি এসে বসেছে তোমার রসগোল্লার হাঁড়িতে। আপিস ঘর থেকে এবার দাদার রাগত গলা শোনা গেল, তুই কি আমাকে কাজ করতে দিবি না নাকি?
ইয়ার কি পেয়েছিস? একটা মাছি তাড়াতে পারছিস রে? তাড়িয়ে দে, তাড়িয়ে দে। সামান্য একটা মাছিকে তাড়াতে কতক্ষণ লাগে? তাড়ানো যাচ্ছে না দাদা, মোটেই সামান্য মাছি নয়। তাহলে বসতে দে মাছিকে। বলে আস্তা কুড়েতেই বসে, আর রসগোল্লা পেলে তাতে বসবে না? বসুক তাহলে, বসাক রসগোল্লা। বলে গোবরা হাল ছেড়ে দেয়। আজ তো এক হাঁড়ি রসগোল্লা সাবার করে মুখ মুছে উড়ে যায় মাছিটা। তার খানিক বাদে হাতের কাজ সেরে দাদা এসে হাজির সেখানে। দোকানের হালচাল দেখে তার সারা মুখ তো আহ্লাদে আটখানা হয়ে উঠল। বাহ, খাসা চালিয়েছিস তো দোকান। বাহবা দিলেন তিনি গোবরাকে। অর্ধেক মাল তো এর মধ্যেই বেচে ফেলেছিস দেখছি। বেচতে আর পারলাম কই, মশা মাছিতেই সাবড়ে দিয়ে গেল সব। কি বললি? মশা মাছিতে সাবার করে দিয়ে গেল খাবার? বলছিস কি রে? তবে আর বলছিলাম কি, এতক্ষণ হেঁকে হেঁকে তোমায়, তা তুমি তো কানই দিলে না, গেরাচ্ছেই করলে না আমার কথা। উড়ন্ত মাছি, উড়ন্ত মশা? মোটেই উড়ন্ত নয় দাদা, রীতিমতো দুরন্ত। দুরন্ত মশা, দুরন্ত মাছি, দুপে সব। মশা মাছির পাল্লায় পড়ে একেবারে লেজে গোবরে হয়ে গেছিস দেখছি। হর্ষবর্ধন বলেন, এরাই সেই হোঁতকা কোতকার দল, বুঝলি তো? দাঁড়া, এবার আমি বসছি দোকানে। অর্ধেক খেয়ে গেলেও অর্ধেক এখনো পড়ে আছে। নগদ দামে এটা বেচতে পারলেও লাভ না হোক, দোকানির লোকসানিটা তো বাঁচবে। গোবর্ধন উঠে দাঁড়ালো। হর্ষবর্ধন বসলেন পাটিতে। একটা ছেলে এসে পান্তুয়া চাইল এবার। গোবর্ধন বললে, ওই দাদা, আবার একজন এসেছে, ওদের জ্ঞাতি গোষ্ঠী নিশ্চয়ই। তুমি কি পিঁপড়ে নাকি হে? দাদা জিজ্ঞাসা করেন। পিঁপড়ে মানে পিপিলিকা, মানে এখানকার বেশিরভাগ লোকই তো মশক, মক্ষিকা আর পিপিলিকা। বেশিরভাগ লোকই পিপিলিকা। কেন, কথাটা কি ভুল হলো? লোকদের ইংরেজিতে কি বলে শুনি? পিপল বলে না? গাছকে তো বলে জানি, ছেলেটি জানায়। বলে পিপুলের গাছ। তা লোকরা মশা মাছি না হোক, এখানকার বালকরা তো বটেই। কিন্তু আমি পিঁপড়ে হতে যাব কেন শুনি? আমি তো পান্তুয়া কিনতে এসেছি। ও, পান্তুয়া কিনবে? তা বেশ বেশ, কত পান্তুয়া চাই তোমার? সেরখানে। 5 টাকা দাম পড়বে কিন্তু। পড়বে তো কি হয়েছে, দেব দাম। পান্তুয়া শের 5 টাকা করে, তা কে না জানে। যা, কেনার বদভ্যেস আছে তাহলে তোমার, ভালো কথা। একটা বড় ভাঁড় ভর্তি করে সেরখানেক পান্তুয়া ওজন করে তার হাতে তুলে দিলেন হর্ষবর্ধন। এই নাও, দামটা দাও তো এবার। না, এ পান্তুয়া আমি নেব না। কেমন যেন দেখছি পান্তুয়াটা, খুবলানো খাবলানো। ছেলেটি বিরস মুখে ফিরিয়ে দেয় ভাঁড়। হ্যাঁ ভাই, যা বলেছ, একটা মশাই একটু আগে খাবলে গেছে ওগুলো। গোবর্ধন সায় দিল তার কথায়। মশাই আবার পান্তুয়া খায়, বলছেন কি আপনি? অবাক হয়ে ছেলেটা তারপর নিজেই সে তার কথার জবাব দেয়। তা খেতেও পারে মশাই, চেতলার মশার অসাধ্য কিছু নেই। শুনেছি একবার তেতলার থেকে একটা লোককে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছিল হাজার হাজার মশাই। তারপর তার রক্ত শুষে খেয়ে না ছিবড়েটা ছুঁড়ে ফেলে দিয়ে গেছিল রাস্তায়। তুমি তো শুনেছ কেবল, আমি তো নিজের চোখে দেখলাম। গোবর্ধন ব্যক্ত করে।
ওই পান্তুয়া আমার চাই নে, আপনারা আমায় সেরখানেক রসগোল্লা দিন ওর বদলে। তার দামটা কত পড়বে? রসগোল্লা পান্তুয়া ওই একই দাম, ওই 5 টাকাই। রসগোল্লার ভাতটা হাতে নিয়ে ছেলেটার মুখ ফের বেজার হলো। রসগোল্লাটা আবার মাছি বসা নয় তো মশাই? ঠিক ধরেছ, মাছি বসাই বটে, গোবরা বললে। আপনারা মাছি বসানো রসগোল্লা দিচ্ছেন আমাকে? মাছিরা যেখানে সেখানে যত নোংরা জায়গায় গিয়ে বসে, যত বীজাণু ফিজাণু সব নিয়ে আসে, খেলেই অসুখ করে। না, আপনি ওর বদলে 5 টাকার সন্দেশ দিন আমায়। সন্দেশ ওই 2 আনা করেই পিস তো? হ্যাঁ, বলে ঘাড় নেড়ে হর্ষবর্ধন তাকে খোরাক থেকে চুবড়ি ভরে সন্দেশ সাজিয়ে দেন। সন্দেশের চুবড়ি নিয়ে ছেলেটা চলে যেতে উদ্যত হয়। হর্ষবর্ধন বাধা দেন। ওহে, দামটা দিয়ে গেলে না? আসল কাজই ভুলে যাচ্ছ যে। কিসের দাম? চুবড়ি হাতে ফিরে দাঁড়ালো ছেলেটা। সন্দেশের দামটা। সন্দেশের দাম দিতে যাব কেন? সন্দেশ তো আমি রসগোল্লার বদলে নিলাম। বেশ, রসগোল্লার দামটাই দাও তাহলে। রসগোল্লা তো আমি পান্তুয়ার বদলেই নিয়েছি। আহা হা হা, পান্তুয়ার দামটাই দাও না গো। পান্তুয়ার দাম দিতে হবে কেন শুনি? ছেলেটি ভারী বিরক্ত হয় এবার। পান্তুয়া আমি নিলাম কখন? ও তো আমি নিইনি। যা নিলাম না তার আবার দাম দেব কেন? যা নিইনি তারও কি দাম দিতে হয় নাকি? ছেলেটি চলে যায় দেখে হর্ষবর্ধন তাকে ফিরে ডাক দেন। ওহে, শোনো শোনো, দাম চাচ্ছি নে, একটা কথা কেবল জানতে চাইছি। একটু আগে যারা মশা মাছির ছদ্মবেশে এসে খেয়ে গেছে তাদের নাম কি হোতকা আর আর ঘোতকা? ঠিক ধরেছেন। আর তোমার নামটা? আজ্ঞে, আমি হচ্ছি কোতকা। যেতে যেতে চুবড়ির থেকে সন্দেশ খেতে খেতে চলে যায় ছেলেটা। কোঁত কোঁত করে গিলতে গিলতে চলে যায়। হর্ষবর্ধন হতবাক হয়ে থাকেন। গেছে গেছে, তার জন্য আর মন খারাপ করো না দাদা। গোবর্ধন দাদাকে সান্ত্বনা দেয়। তোমাকে তো আমার মতন তেমন লাজে গোবরে হতে হয়নি, তাহলেও বলতে হয় দাদা, তোমার এই কোঁতকাটাই ভারী জবর হয়েছে, তাই না দাদা? নিজের ল্যাজের গোবরটাই যেন দাদার মুখের উপর লেপে দেয় গোবরা। কোঁতকা দিয়ে গেল বলছিস করে? কোঁতকার ওপর আরো কোঁতকা লাগিয়ে গেল আমায়। হা উতাস করেন দাদা। আধ খোরা সন্দেশ নিয়ে গেল ছোড়াটা, আমার এক বেলার খোরাক।